কেমন আছো তোমরা? মাস্ক পরছো, লকডাউন অমান্য করছো না? আগের দিনে পড়াটা একটু একটু দেখেছো তো? লকডাউন চলছে, পড়াশোনা তো বন্ধ রাখার কথা নয়, পড়াশোনা করে যাও। আজকে আমরা একটু পাললিক শিলা ও রূপান্তরিত শিলা সম্পর্কে আলোচনা করব। পাললিক শিলা বলার আগে একটু তোমাদের সাথে গল্প করে নিই। কি গল্প করবো দেখো, যে দামোদরে আমরা বেড়াতে যাই মাঝে মাঝে এবং প্রায় যাই, এবং দামোদরে আমরা কি দেখি? প্রচুর বালি। এই বালিটা নিশ্চয়ই প্রশ্ন আছে, এই বালিটা কোথা থেকে আসছে? এই বালিটা আসছে কোথা থেকে না, কঠিন শিলার ক্ষয়প্রাপ্ত অংশ, চূর্ণ বিচূর্ণ অংশ হচ্ছে কি বালি। এইভাবে আমরা দীঘা বেড়াতে গেলেও প্রচুর বালি দেখতে পাই, পুরী বেড়াতে গেলেও প্রচুর বালি দেখতে পাই। এগুলো হচ্ছে কি শিলার চূর্ণ বিচূর্ণ অংশ। এবং এগুলো দীঘা এবং পুরীর যে বালিটা দেখতে পাই সেটা হচ্ছে কি সমুদ্রের তরঙ্গের মাধ্যমে শিলাকে ক্ষয়প্রাপ্ত হয়ে যে চূর্ণ বিচূর্ণকৃত অংশ হয় সেটা দিয়ে বালি হচ্ছে। আর দামোদরের বালিটা আমরা কোথা থেকে পাচ্ছি? দামোদরের উৎস থেকে প্রবাহিত দামোদরের যে জলস্রোত, সেই জলস্রোতের মাধ্যমে কঠিন শিলা যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে তার যে চূর্ণ বিচূর্ণকৃত অংশ সেটাই হচ্ছে কি দামোদরের বালি। তাহলে এই বালিগুলো কি? বালিগুলো হচ্ছে কি শিলার চূর্ণ বিচূর্ণ অংশ। এবারে চলে এসে আমরা পাললিক শিলা সম্পর্কে বলি। পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা এর আগে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে পড়েছি, এবং আগ্নেয় শিলা আমরা কি পড়েছি? যে পৃথিবীর বুকের প্রথম শিলা বা প্রাথমিক শিলা। এই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। সেই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? প্রাকৃতিক শক্তিগুলো হচ্ছে সূর্যতাপ, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ, বৃষ্টিপাত। এই প্রাকৃতিক শক্তিগুলো দ্বারা প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা কি হচ্ছে? প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবং ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে? যে তাদের যেমন নদীর উৎস থেকে তার প্রবাহ পথে সেই ক্ষয়ীভূত অংশগুলো আসছে। হিমবাহ ঠিক তার সঙ্গে বহন করে নিয়ে যাচ্ছে। বৃষ্টির জলস্রোত কি করছে? তার সঙ্গে তার ক্ষয়ীভূত পদার্থগুলো বয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে কোথায় ফেলছে? কোন সমুদ্রের তলদেশে ফেলছে বা হ্রদের তলদেশে ফেলছে, এবং সেটা কি হিসাবে পড়ছে? পলি হিসাবে পড়ছে। এই যে পলি হিসাবে পড়ছে পাললিক শিলা। পাললিক শিলা হচ্ছে কি পলল থেকে সৃষ্টি, পলি থেকে সৃষ্টি। এই পলি থেকে সৃষ্টি বলে একে বলা হচ্ছে কি পাললিক শিলা। এই যে সমুদ্রের তলদেশে জমা হলো, হ্রদের তলদেশে জমা হলো, সেগুলো কি হচ্ছে? দীর্ঘদিন ধরে জমা হচ্ছে। জমা হওয়ার ফলে উপরে জলরাশির চাপ আর ভূপৃষ্ঠের তাপ। তাহলে একদিকে পাচ্ছে কি জলরাশির চাপ, আর একদিকে হচ্ছে কি ভূপৃষ্ঠের তাপ। এই চাপ ও তাপের ফলে দীর্ঘদিন পরে এই নরম যে থকথকে পদার্থ বা পলিরূপে যেটা পড়ছে সেটা তখন কি হচ্ছে? শক্ত পাথরে পরিণত হচ্ছে। এই যে শক্ত পাথরে পরিণত হচ্ছে এটাই হচ্ছে কি পাললিক শিলা। তাহলে পাললিক শিলা কোথা থেকে সৃষ্টি? পলি থেকে সৃষ্টি। পলি থেকে সৃষ্টি বলে বা পলল থেকে সৃষ্টি বলে এর আরেক নাম হচ্ছে কি পাললিক শিলা। দেখো আরেকভাবে সহজ উদাহরণ দিই। আমরা যখন স্কুলে থাকি তখন যখন খুব বেশি বৃষ্টি হলো, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ঝেঁপে বৃষ্টি হলো, ঝেঁপে বৃষ্টি হওয়ার ফলে দেখা যায় আমাদের স্কুলের মাঠে জল জমেছে। জলটা পরের দিন যখন স্কুলে আসি তখন দেখি জলটা অটোমেটিক জলটা নেই, কিন্তু কি পড়ে আছে বলতো? কিছু পলি পড়ে আছে। এই পলিটাই হচ্ছে কি যে মাটির ক্ষয়ীভূত পদার্থগুলো পলি রূপে সৃষ্টি হচ্ছে, সেগুলো পরবর্তীকালে কি হবে? পাললিক শিলা পরিণত হবে। আচ্ছা, এর পাললিক শিলা পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে ভাগ করা যাচ্ছে কয় ভাগে? সংঘাত আর অসংঘাত। সংঘাত অসংঘাত। সংঘাত শিলা কাকে বলে? সংঘাত শিলা হলো যে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সূর্যতাপ, সমুদ্র তরঙ্গ, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত ও প্রতিঘাতের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই চূর্ণ বিচূর্ণিত অংশগুলো দীর্ঘদিন ধরে জমাট বাঁধার ফলে যে শিলা সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে কি সংঘাত শিলা। সংঘাত শিলার উদাহরণ কাদা পাথর। অসংঘাত শিলা কাকে বলে? যে অসংঘাত শিলা হচ্ছে কি
যে এটা রাসায়নিকভাবে বা জৈব উপায়ে যে শিলা সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি অসংঘাত শিলা। যেমন চুনা পাথর, কয়লা, ডলোমাইট, এগুলো হচ্ছে কি যে অসংঘাত শিলা। এই পাললিক শিলাকে আবার স্তরীভূত শিলা বলা হয়। কেন বলা হয় না, স্তরে স্তরে এটা সঞ্চিত হয় এবং স্তরে স্তরে জমাট বাঁধে বলে এই শিলার আরেক নাম হলো কি স্তরীভূত শিলা। আচ্ছা, পাললিক শিলা স্তরে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। জীবাশ্ম কিভাবে হয়, যে এই যে সমুদ্রের তলদেশে যে পলি স্তর স্তরে স্তরে জমা পড়ছে, জমা পড়ার সময় কি হয়, কোনো উদ্ভিদ চাপা পড়ে গেল, কোনো প্রাণী চাপা পড়ে গেল, তখন কি হয় সেই চাপা উদ্ভিদ ও প্রাণী সেটা ওই চাপ ও তাপের ফলে কি হয় পাথরে পরিণত হয়। জীব যুক্ত অশ্ব সমান কি হয় জীবাশ্ম। জীব যুক্ত অশ্ব অর্থাৎ জীব বা উদ্ভিদ যখন অশ্ব বা শিলাতে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি জীবাশ্ম। যেমন একটা উদাহরণ দিয়ে আরেকটা, যে আসানসোল থেকে রানীগঞ্জ বা রানীগঞ্জ থেকে আসানসোল যখন রেল লাইন হয় তখন নিমচা ও কালীপাহাড়ের মাঝে একটা উদ্ভিদ জীবাশ্ম পাওয়া যায়। রেল লাইন নির্মাণ করার সময় 80 মিটার দীর্ঘ একটা উদ্ভিদ জীবাশ্ম পাওয়া যায়, সেটা আমাদের কলকাতার জাদুঘরে রাখা আছে। এটা কি হয়েছিল, ওই উদ্ভিদরা মাটির তলায় চাপা পড়ে গেছিল, চাপা পড়ে যাওয়ার ফলে চাপ ও তাপের ফলে কিসে পরিণত হয়েছিল, যে সেটা একটা উদ্ভিদ জীবাশ্মে পরিণত হয়েছে। পাললিক শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য কি, যে পাললিক শিলা হচ্ছে কি কোমল শিলা, এই শিলা ভঙ্গুর, এই শিলার মধ্যে এই শিলা হচ্ছে কি স্তরীভূত শিলা, এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ছিদ্রপথও বেশি, এবং এই শিলার মধ্যে পলি কাদার পরিমাণটা এবং বালির পরিমাণটাও বেশি থাকে। পাললিক শিলা স্তরে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। পাললিক শিলা স্তরে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তাহলে তোমরা কি পড়লে, যে পাললিক শিলা স্তরে কি কি পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায় এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পাললিক শিলা স্তরে চুনা পাথর, এটাও একটা খনিজ দ্রব্য পাওয়া যায়। এরপর তোমরা পড়বে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার আগে একটা কথা বলি, তোমরা পৃথিবীর 7ম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহলের কথা জানো। সেই তাজমহলের ছবি দেখে, আমাদের স্কুলের মুক্ত মঞ্চের ছবি দেখে মনে হয় না যে দুটো পাথর একই রকম দেখতে? তখন প্রশ্ন আসা একটা উচিত যে এই পাথরটা কি? এই পাথরটাই হলো কি রূপান্তরিত শিলা, যেটা মার্বেল। এই পাথরটাই মার্বেল হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ, আবার মার্বেল আছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল মার্বেল দিয়ে তৈরি, আবার মার্বেল দিয়ে তৈরি হচ্ছে কি পৃথিবীর 7ম আশ্চর্যের তাজমহল। এই রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলা হচ্ছে কি, যে পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে কি আগ্নেয় শিলা, পাললিক শিলা। এই আগ্নেয় শিলা অত্যধিক চাপ ও তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে সম্পূর্ণ একটা অন্য রূপ ধারণ করে। সেটা চাপের ফলে অন্য রূপ ধারণ করে, তাপের ফলে অন্য রূপ ধারণ করে, আবার রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা অন্য রূপ ধারণ করছে, অর্থাৎ তার রূপটা বদলে দিচ্ছে। তখন তাকে বলা হচ্ছে কি রূপান্তর শিলা। এই রূপান্তর শিলাকে আবার কয় ভাবে ভাগ করা যায়? রূপান্তর শিলাকে কি কি ভাবে হয়? রূপান্তর শিলা হচ্ছে কি চাপের ফলে হয় আর তাপের ফলে হয়। চাপ আর তাপ। আচ্ছা, অত্যধিক তাপের ফলে কি হয়? রূপান্তরিত শিলার সৃষ্টি হয়। অত্যধিক তাপের ফলে কিভাবে সৃষ্টি হচ্ছে? যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট, পিট থেকে হচ্ছে কি পিট কয়লা, পিটটা হচ্ছে কি পাললিক শিলা, সেখান থেকে রূপান্তর হয়ে কি হচ্ছে গ্রাফাইট। অত্যধিক চাপের ফলে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়। অত্যধিক চাপের ফলে যেমন সেটা হচ্ছে কাদা পাথর, কাদা পাথর অত্যধিক চাপের ফলে কিসে পরিণত হয়? স্লেটে পরিণত হয়। আবার রূপান্তর শিলা আবার রূপান্তরিত হয়, যেমন স্লেট থেকে হয় কি ফিলাইট। এবার কয়েকটি আমি
তোমাদেরকে রূপান্তরিত শিলার উদাহরণ দিচ্ছি। যেমন আগ্নেয় শিলার একটা বলছি, গ্রানাইট, গ্রানাইট থেকে হয় কি নিস, গ্রানাইট থেকে নিস। ব্যাসাল্ট, ব্যাসাল্ট থেকে হচ্ছে কি অ্যাম্ফিবোলাইট। অ্যাম্ফিবোলাইট। পাললিক শিলা, চুনাপাথর থেকে হচ্ছে কি মার্বেল। বেলে পাথর হচ্ছে কি কোয়ার্টজাইট। এবার দেখো রূপান্তর শিলার বৈশিষ্ট্য। রূপান্তর শিলার বৈশিষ্ট্য কি, যে তিনটা শিলা আমরা পেয়েছি, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলা। এই তিনটা শিলার মধ্যে সবচেয়ে কঠিন শিলা হচ্ছে কি রূপান্তর শিলা। এই রূপান্তর শিলা হচ্ছে কি আরো স্ফটিক যুক্ত। রূপান্তর আগ্নেয় শিলা যখন রূপান্তরিত হয় তখন কি হয়, সে আরো স্বচ্ছ, আরো স্ফটিক যুক্ত হয়ে যায়। রূপান্তরিত শিলার কোনো স্তরভাগ লক্ষ্য করা যায় না। যখন পাললিক শিলা যখন রূপান্তরিত হয় তাতে যদি জীবাশ্ম থাকে তখন আর সে জীবাশ্ম থাকে না। রূপান্তরিত শিলা হচ্ছে কি যথারীতি দুটো শিলার চেয়ে অনেক বেশি সঠিক। আজ এই পর্যন্ত। বাড়িতে পড়াশোনা করো, শিলা সম্পর্কে পড়াশোনা করো, শিলার ব্যবহার করো, শিলার গুরুত্ব করো, শিলার যে বৈশিষ্ট্য এবং শিলার শ্রেণীভাগ সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করো।